করে দিয়েছি। দেখো যে পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টারে সবাইকে সুস্বাগতম যারা ভিডিও দেখছো। ডব্লিউপিএসআই বা কেপিএসআই বিশেষ করে যেটা যাদের মেইনসে লিটারেচার নিয়ে প্রবলেম আছে, মানে বাংলা বা ইংরেজি, অফলাইনের সঙ্গে সঙ্গে যারা ভিডিও দেখছো তোমরাও দেখে নিতে পারো। সবাই একটা জিনিস যেটা বলেছিলে যে আগে প্রথমে 50 মার্কসের যে ইংরেজি থাকবে সেটা স্ট্র্যাটেজি কি হবে বা কেমন ভাবে পড়বে আগে সেই ব্যাপারটা নিয়ে আসে। প্রথমে বলি যে কম্পিটিটিভ লাইন এমন একটা জিনিস যে তুমি স্টুডেন্ট হিসেবে কতটুকু ভালো ছিল একাডেমিক দিক থেকে বা ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা ম্যাটার করে না। কারণ এক্সাম হলে সমস্ত জিনিস তো থাকবে না, কিছু জিনিস থাকবে, সেই ব্যাপারগুলোকে সেই স্ট্র্যাটেজিটাকে তোমাকে জাস্ট ফলো করতে হবে। তাহলে প্রথমে আগে সিলেবাসটা দেখে নিতে হবে যে রিপোর্ট রাইটিং তোমার থাকছে, আর রিপোর্ট রাইটিং এর সঙ্গে তোমার প্রেসি রাইটিং। এবার আগে লাস্ট ডব্লিউপিএসআই কেপিএসআই যেটা হয়েছে তার আগে রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং কম্পালসারি ছিল, তাই তো? মানে হচ্ছে রিপোর্ট যেটা সেটা হচ্ছে তোমার 15 নম্বরের, আর প্রেসি রাইটিং যেটা সেটা ছিল 10 নম্বরের। তো লাস্ট ডব্লিউপি কেপিএসআই রিপোর্টও 10 নম্বর ছিল আর প্রেসি রাইটিং 10 নম্বর ছিল, ঠিক আছে? আর যেটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, সেই ট্রান্সলেশন ছিল 20 নম্বর, কিন্তু তার আগে ট্রান্সলেশন কত নম্বর করে আসতো? 15 নম্বর। গ্রামার আগে কত নম্বর আসতো? 10 নম্বর, এখন গ্রামার কত নম্বর আসছে? এখন 20 নম্বর। এবার এই প্যাটার্নটা চেঞ্জ হবে কি হবে না সেটা কোনোদিনই বোর্ড তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেবে না, ঠিক আছে? প্যাটার্ন চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, কিন্তু তোমাকে এইটুকু জেনে রাখতে হবে যে রিপোর্ট তোমাকে শিখতে হবে, প্রেসি লেখা তোমাকে শিখতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, আর হচ্ছে গ্রামার পার্টটা শিখতে হবে। এবার দেখো যে বাংলা জিনিসের ক্ষেত্রে কি হয়, যে তুমি যদি শিখে নাও যে কেমন ভাবে একটা রিপোর্ট লিখতে হয়, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার নিতে অসুবিধা হয় না, কারণ জানা থাকলে পরে তুমি লিখে দিয়ে আসতে পারবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে কি হবে, যে তুমি রিপোর্ট রাইটিং এর রুলস জানলেও সেন্টেন্স স্ট্রাকচার তুমি করতে পারবে না। তোমার মধ্যে তথ্য আছে, রিপোর্ট রাইটিং এর জায়গা লেখার তথ্য আছে, তুমি সেন্টেন্স স্ট্রাকচার না করতে পারবে না। সেই কারণে যদি ইংরেজিটা বেশি কঠিন, অর্থাৎ ইংরেজির শুধু 20 নম্বর ট্রান্সলেশন নয়, তুমি জেনে রাখবে যে ইংরেজির শুধু 20 নম্বর ট্রান্সলেশন নয়, 50 নম্বরের ট্রান্সলেশন। কারণ প্রেসি লিখবে তাও তোমাকে ট্রান্সলেশন শিখতে হবে বা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, রিপোর্ট রাইটিং লিখবে তাও তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। এবার আজকে যে জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে তোমার যে সেন্টেন্স স্ট্রাকচার কয় প্রকারের, মানে সেন্টেন্স কয় প্রকারের, গঠনগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকারের? 3 প্রকার। তাই তো, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরটা হচ্ছে কমপ্লেক্স, আরটা হচ্ছে কি কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য। এবার এইটুকু জানবে যে সিম্পল মানে সরল হলে পরে সরল বাক্য গঠন করা বেশি কঠিন। কমপ্লেক্স মানে হচ্ছে কি বাক্য? জটিল বাক্য। জটিল নাম হলে পরে জটিল বাক্য ইংরেজি মানে সেন্টেন্স তৈরি করা বেশি সহজ। আর কম্পাউন্ড তো আরো সহজ। কম্পাউন্ড কারণ হচ্ছে যৌগিক বাক্য একবার জটিল করলেই হয়ে যায়। তো আজকে প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা দেখাচ্ছি। এবার কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে তোমাকে কি শিখতে হবে, সেটা হচ্ছে ক্লজ এবং হচ্ছে লিঙ্কারের ব্যবহার, ঠিক আছে? ক্লজ আর লিঙ্কারের ব্যবহার তোমাকে জানতে হবে। এবার দেখো যে ক্লজ মানে কি হচ্ছে, যে কয়েকটা শব্দগুচ্ছ। ক্লজ মানে হচ্ছে যেটা কয়েকটা শব্দগুচ্ছ যাতে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে বলা হচ্ছে ক্লজ। আর লিঙ্কার মানে কি? লিঙ্কার মানে হচ্ছে সংযোজক, অর্থাৎ যেমন আমরা অব্যয় বলি, যুক্ত করি বলি, যেমন হচ্ছে যেহেতু, সেহেতু, কারণ, তারপরে হচ্ছে যেখানেই যাও মানে wherever বা who, which, that, তারপরে not only but also, as well as, unless, if, এইগুলোকে বলা হচ্ছে কি লিঙ্কার। মানে তুমি কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য যদি গঠন করতে যাও, এই লিঙ্কারগুলোকে তোমাকে জানতে হবে। এবার দেখো কি জিনিস, যে হু, প্রথমে আগে আলোচনা করছি আমি হু, হুইচ, আর হচ্ছে দ্যাট, ঠিক আছে? আর হচ্ছে হুম, এই কটা নিয়ে আলোচনা করছি। তাহলে হু মানে যখন তুমি কোশ্চেন করবে যে হু আর ইউ, তখন কি তার গুণের মানে কি হচ্ছে কে, কে তুমি। যখন এটা অ্যাসার্টিভে হয়ে যাবে, মানে যখন প্রশ্নবোধক হবে না, তখন তার মানে কি হবে? যে, মানে আমি সেই মেয়েটিকে চিনি বা আমি লোকটিকে চিনি যে একজন ডাক্তার। তাহলে কি হয়েছে, যে যখন অ্যাসার্টিভ হবে তখন তার মানে হবে যে। হুইচ মানে কি হবে, যখন জিজ্ঞাসা করব তখন কি হবে? কোনটি, ঠিক আছে? কোনটি। আর যখন
সরি এটা যখন ইন্টারোগেটিভ হবে তখন কোনটি, অ্যাসার্টিভ হলে কি হবে যেটি। হয়তো আমি একটা পেন কিনেছিলাম যেটি হারিয়ে গেছে। তারপর হচ্ছে দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে যা, যা এরকম মানে হয়। আর হুম মানে হচ্ছে কি কাকে, আর যদি অ্যাসার্টিভ হয় তাহলে হবে যাকে। এখানে বেশি অ্যাসার্টিভ ইউজ করছে। হ্যাঁ এখানে তাই আছে। তো দেখো যে মেয়েটি যে এসেছিল প্রথম বাক্য যেটা দিয়েছি, দেখো আমাদের কাছে এত আরো বেশি সময় নেই। যদি আমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যদি পড়তাম 7 8 9 10 তখন আরো বেশি করে নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এইভাবে বলতাম। কিন্তু এখন আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার করা শিখতে হবে। তো যতটা পারা যায় গ্রামার পার্টটাকে নিয়েও পড়া যায় সেরকমটা তোমাদেরকে বলতে হবে। তো ওই যে মেয়েটি যে এসেছিল সে আমার বাগদত্তা, তাহলে কি হচ্ছে যে মেয়েটি মানে নাউন কি আছে এখানে, যে মেয়েটি মানে সেটাকে আগে লিখবো যে হচ্ছে দা গার্ড। এবার এই নাউনের পরে যে লিঙ্কারটা আছে সেই লিঙ্কারটাকে বসিয়ে দেবো। ব্যক্তির ক্ষেত্রে হলে কি হবে, হু বসবে। তাহলে যে দা গার্ড হু কেম, যে এসেছিল দা গার্ড হু কেম, সে হয় আমার বাগদত্তা, মানে কি করব ইজ মাই, আর সিটি দেওয়ার দরকার নেই। দা গার্ড হু কেম ইজ মাই ফিয়ান্সে, FIANCE পরের সেন্টেন্স কি দিয়েছে, লোকটি যাকে তুমি চেনো, এই লোকটি যাকে তুমি চেনো সে একজন অসভ্য। তাহলে লোকটি মানে কি হবে, দা ম্যান, তাই তো? দা ম্যান যাকে কি দিয়েছে, হুম মানে হচ্ছে কাকে বা যাকে। তাহলে যে দা ম্যান হুম ইউ নো হয় একজন অসভ্য, মানে ইজ এ বারবেরিয়ান বলতে পারো, বা আর কি হয় আনসিভিলাইজড। হ্যাঁ, অথবা হচ্ছে যদি আনসিভিলাইজড করো তাহলে অ্যান করবে, ঠিক আছে, মানে অ্যান আনসিভিলাইজড। তাহলে যে দা ম্যান হুম ইউ নো, মানুষটা যাকে তুমি চেনো। সেভেজ মানে সেভেজ নাকি সেভেজ মানে বর্বর। বর্বর অসভ্যর মধ্যে পার্থক্য থাকে। ধরো কারো চরিত্রগত দিক খারাপ, ঠিক আছে, সেটাকে যেমন অসভ্য বলা চলে। বর্বর মানে কি নিষ্ঠুর টাইপের, হয়তো যে ফোন করতে দ্বিধাবোধ করে না, ঠিক আছে, এরকম বলে হিংস্র টাইপের, পাশবিক। নেক্সট কি দিয়েছিলাম, যে পেনটা যেটা তুমি আমাকে দিয়েছো সেটা খুব সুন্দর। তাহলে যে দা পেন, না এখানে দ্যাট করবে, ঠিক আছে, দা পেন দ্যাট ইউ গেভ মি, দা পেন দ্যাট ইউ গেভ মি, দা পেন দ্যাট ইউ গেভ মি ইজ ভেরি নাইস, নেক্সট হচ্ছে যে ব্যক্তির ব্যাপারে কথা বলেছিলাম সে এখন আমেরিকাতে থাকে। তার মানে এখন আমরা যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি সবই কি, এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা শেখাচ্ছি। এরপরে আজকে দেখি আসি কিনা, দেখি সিম্পল সেন্টেন্স থাকলে পরে পড়িয়ে দিচ্ছি। আর এটা এইভাবে আমাদেরকে শিখতে হবে। একটা জেনে রাখো যে এসআই এর ক্ষেত্রে খুব একটা বেশি কঠিন পড়ে না, কিন্তু তোমাকে যা সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে শিখতে হবে, মানে টেন্সকে শিখতে হবে, পার্টস অফ স্পিচের গঠনগুলোকে শিখতে হবে। এরকম সহজ সরলই তোমরা সেন্টেন্স স্ট্রাকচার পাবে। তাহলে এটা দেখি তোমরা যে ব্যক্তির ব্যাপারে কথা বলেছিলাম সে এখন আমেরিকাতে থাকে। The man about whom we are discussing. দেখো অনেকভাবে সেইভাবে করতে পারো, কিন্তু কি বললাম যে ব্যক্তি মানে এখানে দা পারসন বলো, দা পারসন। দেখো প্রথম এর আগে সেন্টেন্সে কি ছিল, যে লোকটি যাকে তুমি চেনো, মানে দা ম্যান হুম ইউ নো বলেছিলাম, ঠিক আছে। এখানে কি লেখা আছে, যে ব্যক্তির ব্যাপারে, দা পারসন অফ হুম, ঠিক আছে, দা পারসন অফ হুম মানে যার ব্যাপারে কথা বলেছিলাম, দা পারসন অফ হুম আই টক, সে এখন আমেরিকাতে থাকে। তার মানে আর সে বলা দরকার নেই, কি হবে ইজ নাও ইন আমেরিকা বা লিভস ইন আমেরিকা বলতে পারো। নেক্সট কি আছে, যে মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। greatest freedom fighter. গ্রেটেস্ট তো বলেনি, হচ্ছে মহান স্বাধীনতা সংগ্রামী। Great freedom fighter. দেখো এটা আসল, এটা হচ্ছে গ্রামারের রুল, সেটাকে বলা হয় যে অ্যাপোজিশন করা। অ্যাপোজিশন মানে কি, যে নাউনটা দেওয়া থাকবে সেই নাউনটা লিখবে, কমা দিয়ে তার ডেজিগনেশন লিখবে। গান্ধীজি। হ্যাঁ, তাহলে হচ্ছে গান্ধীজি প্রথমে লিখো,
এবার গান্ধীজি কে? মহান স্বাধীনতা সংগ্রামী। তাহলে গান্ধীজি কমা দেবে, যে লিখবে যে এ গ্রেট ফ্রিডম ফাইটার, এ গ্রেট ফ্রিডম ফাইটার। জন্মগ্রহণ করেন কি হবে? ওয়াজ গট কোথায়? গুজরাটের পোরবন্দরে। তাহলে ইন গুজরাট আমাদের পোরবন্দর লিখে দিতে পারো, বা হচ্ছে ইন পোরবন্দর অফ গুজরাট, এটাও করতে পারো, বা গুজরাট কমা দিয়ে পোরবন্দর লিখে দিতে পারো। এটা লিঙ্কার কোথায় দিলেন? লিঙ্কার এখানে লিঙ্কারটা নেই, লিঙ্কার নেই, এটাকে অ্যাপ্লিকেশন করা বলা হয়। যে এটা মানে যে গান্ধীজি যে একজন, ঠিক আছে, মানে কমা দিয়েছি মানে ওটাই, যে গান্ধীজি এ গ্রেট ফ্রিডম ফাইটার ওয়াজ বর্ন ইন পোরবন্দর, গুজরাট। আর হু দিয়ে যদি লাগাও, হু দিয়ে করতে পারো যে গান্ধীজি হু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, ঠিক আছে, এটা করতে পারো যে গান্ধীজি যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছে, মানে গান্ধীজি হু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার কমা দিয়ে, ঠিক আছে, ওয়াজ বর্ন ইন পোরবন্দর, এটা করতে পারো। তো এটা যদি লিখি এ গ্রেট ফ্রিডম ফাইটার ওয়াজ গান্ধীজি হু দিয়ে করি, ये ग्रेट फ्रीडम फाइटर वाज, ये ग्रेट फ्रीडम फाइटर स्टैंडार्ड में करते पाরে, লেখা যাবে না, ঠিক আছে, পড়া যাবে। ট্রান্সলেটটাই হবে পয়েন্টে বানাতে হবে এটা। দেখো যে যখন বিদ্যালয় শেষ হয় তখন সে খেলতে পছন্দ করে, পয়েন্টে হবে যখন, হ্যাঁ ওয়েনতে করবে। দেখো এবার ব্যাপারটা হচ্ছে এর আগে যেগুলো আসছিল when the এটা এরকম হবে না? হি লাইকস টু প্লে হোয়েন দ্য স্কুল, আমি ওটা দিয়ে দিই। আগে ওয়েন লিখো, যখন তখন এরকম হলে পরে কি করব, যখন তখন হলে শুধু যখন প্রশ্ন আসবে তখন হোয়েন হবে, আর যখন তখন হলে কি হচ্ছে হোয়েন ডট 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 কমা, মানে যেটা বাংলায় যখন লেখা আছে তখনের জায়গায় কি হবে কমা। তাহলে যখন বিদ্যালয় শেষ হয়, কোন টেন, যখন বিদ্যালয় শেষ হয় তখন সে খেলতে পছন্দ করে, simple present তাহলে লিখবো when school ends, when school ends, he loves to play কমা তখন সে পছন্দ করে খেলতে। এখানে আবার দেখো ইনফিনিটিভের ব্যবহার আসছে একটা, যে সে পছন্দ করে খেলতে, তার মানে কি হি লাইকস টু প্লে। loves বললে হবে না? পছন্দ আর ভালোবাসা একই জিনিস গো। এটা নিয়ে তো আগে মনে হয় একদিনকে তোমাদের এরর কারেকশনের সময় হয়ে গেছে, যে মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, বা কোনো কিছু প্যাশন, মানে দেশকে ভালোবাসা হবে, কোনো ব্যক্তিকে ভালোবাসা হবে না, কিন্তু এই খেলাধুলা বা এইগুলো সব লাইক করে, গান শোনা পছন্দ করে, গান শোনা ভালোবাসা হয়। তাহলে ভালো থেকো যেখানে আছো, এটুকু আমরা বললাম, ভালো থেকো কি হবে? বি হ্যাপি কি বলছো? বি হ্যাপি, বি হ্যাপি হবে। হ্যাপি ওয়্যার ইউ আর, where you live ভালো কথা বলছি, স্টে ওয়েল, ঠিক আছে, বি ওয়েল বা হচ্ছে স্টে ওয়েল, ভালো থাকবে, স্টে ওয়েল। যেখানে আছো মানে where you ওয়্যার, যেথায় আছো বলি আমরা ওয়্যার, আমাদের স্টে ওয়েল ওয়্যার ইউ আর, ওয়্যার ইউ আর। এবার হচ্ছে যেখানে তোমার ইচ্ছে যেতে পারো, বা যেখানেই তোমার ইচ্ছে যেতে পারো, you can go wherever you wish আচ্ছা যেখানেই ইচ্ছে তোমার যেতে পারো, সেটা কি হচ্ছে হোয়ার কে পারো, তুমি যেতে পারো, ঠিক আছে, তুমি যেতে পারো, কি হবে ইউ ক্যান গো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, where you are মেয়েটা পারমিশন দেওয়া যেতে পারে wherever you go, wherever you wish। আমি এটা দুটোই বলেছি তো। হ্যাঁ। এটা হলো তাহলে বলছে সে এমন ভাবে কথা বলতো যেন সে সব জানতো, সে এমন ভাবে কথা বলতো যেন সে সব জানতো। he talked in such a way that he knew everything,
বিভিন্নভাবে করা যায়। হি টক লাইক এ অমনি কি বলে অমনিসিয়ান বলতে পারো যে সব জানতা নাম সবার এরকম বলে সব জানা, বা হি প্রিটেন্ড লাইক এরকম করতে পারো ভান করা, ঠিক আছে। কিন্তু আমরা এখন আজকে যেটা পড়াচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স বা ইনক্লুডের ব্যবহার, তাহলে এমন ভাবে জানোকে কি বলে কন্টিনিউয়াস ইউজ করে ইয়াজিক মানে হচ্ছে জানো। তাহলে কি করব যে সে কথা বলতো মানে হি টক সে কথা বলতো জানো সে সব জানতো, হি টক অ্যাজ ইট সে জানতো কি হবে হি নিউ এভরিথিং। হি টক সে কথা বলতো অ্যাজ ইট জানো হি নিউ এভরিথিং। কন্ডিশনাল সেন্টেন্স যদি বৃষ্টি পড়ে তবে আমরা বাইরে বেরোবো না। হ্যাঁ বলো, যদি বৃষ্টি পড়ে তবে If it rains, we will not go outside. তাহলে দেখো যে যদি বৃষ্টি পড়ে তবে আমরা বাইরে বেরোবো না, অর্থাৎ এটা হচ্ছে কি যে সাবঅর্ডিনেট ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজ মানে কোন পোরশনটুকু এইটুকু যে যদি বৃষ্টি পড়ে তবে, তাহলে এইখান থেকে যদি আমরা ছেড়ে দিই মানে আমরা বাইরে যাব না এই পার্টটুকু যদি বাদ দিই তাহলে এরপরে আলাদা কোনো অস্তিত্ব নেই প্রথম পার্টটুকু, ঠিক আছে। তাহলে এই পার্টটুকু যেটুকু হবে সেটাই কি হবে সিম্পল প্রেজেন্ট, আর যেটুকু স্বাধীন পার্ট আছে মানে আমরা বাইরে যাব না, কিন্তু প্রথম পার্টটুকু যদি বাদ দিয়ে দিই দ্বিতীয়টার অস্তিত্ব আছে মানে আমরা বাইরে বেরোবো না, এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স। If it rains, তাহলে আমরা বাইরে যাব না এটুকু কি হবে সিম্পল ফিউচার। তাহলে যদি বৃষ্টি পড়ে তাহলে কি হবে ইট, এবার যেহেতু বৃষ্টি পড়ে মানে কোনো সাবজেক্ট এখানে নেই সেজন্য কি হবে ইট হবে। ইট রেইনস, রেন মানে ভার্ব হয় নাউন হয়, তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে সিম্পল প্রেজেন্ট, সেজন্য ইট রেইনস। আমরা বাইরে বেরোবো না, উই নরমালি কি হয় ফার্স্ট পারসন আমি আমরা করে শ্যালি বসে, তাই উই শ্যাল নট গো আউট, উই শ্যাল নট গো আউট, বাইরে বেরোবো না। এখন অফলাইনে ক্লাস চলছে, পরীক্ষা প্রস্তুতির ভাকুড়ি ঠাকুরপাড়া অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ যারা অনেকে কন্ট্যাক্ট করছিলেন, ভিডিও সেরকম করা হয় না হয়তো অনেকে জানে না অফলাইনে, যারা আসতে চায় অবশ্যই আসতে পারো, ডিসেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা কন্ট্যাক্ট করতে চাইছে 77934277 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন যে বেসিক ইংলিশের ক্লাস চলছে, বেসিক ইংলিশ সেই সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার বা একই সঙ্গে রিপোর্ট প্রেসি এগুলো সমস্ত কিছু চলছে। পরেরটা কি আছে দেখো, এমন কি যদি বৃষ্টি পড়ে তবুও আমি আসবই, তাহলে ওটার মতোই বলো দেখি যে এমন কি যদি বৃষ্টি পড়ে, এমন কি যদি মানে কি ইভেন ইফ বলতে না, ইভেন ইফ বলতে পারো বা ইভেন দো বলতে পারো, ঠিক আছে। ইভেন ইফ বলতে পারো যে এমন কি যদি, ইভেন তো মানে এমন কি যদিও এরকম হয় তা ব্যবহার করা যাবে অসুবিধা নেই। তাহলে বলো যে এমন কি যদি বৃষ্টি পড়ে তবুও আমি আসবই, Even if it rains, even if it rains I shall. I should না শুনুন না উচিত আপনারা জোর দিয়ে বোঝাচ্ছেন এটা তাহলে কি হবে ইভেন ইফ রেন এমন কি যদি বৃষ্টি পড়ে তবুও আমি I আসবই, will আই উইল। তাহলে হচ্ছে নরমালি আই উইল করে শাল বসে জোর দিয়ে এমফাসাইজ করলে পরে উল্টোটা হবে, তাহলে হচ্ছে আই উইল কাম, আমি আসবই, আই উইল কাম। অর্থাৎ এই তবুও যেটা দেওয়া আছে বাংলায়, তবুওর বদলে কি হচ্ছিল কমা, ইভেন ইফ ইট রেন আই উইল কাম। তাহলে এতক্ষণ ধরে যেগুলো হলো সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার করা, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। আরো পরে আবার কমপ্লেক্স হয়তো আসে। এবার একটা দুটো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন দেখো যে সব কিছু নিরাপদ ছিল ভেবে লোকটি রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল। ধরো এই সেন্টেন্সটা কেউ সিম্পল সেন্টেন্সে করতে পারছো না, কমপ্লেক্স সেন্টেন্সে করা সহজ করতে পারো, তাহলে কি করবে বলো তো? সবকিছু নিরাপদ ছিল তাই সে রাস্তা বরাবর ছিল। কি বলছেন? সেটা মানে যেহেতু বলতে পারে যে যেহেতু সবকিছু নিরাপদ ছিল তাই লোকটা রাস্তা পার করার চেষ্টা করেছিল, বা বলতে পারে যে লোকটা রাস্তা পার করার চেষ্টা করেছিল কারণ সে ভেবেছিল সবকিছু নিরাপদ ছিল।
রাস্তা দিয়ে নিরাপদ হয় সে রাস্তা পার তাহলে করে। কি করবো যে লোকটি যদি এরকম বলি যে দা ম্যান রাস্তা পারাপারের চেষ্টা করেছিল, মানে কি হবে? Try to cross. Tried to cross the road. The man tried to cross the road. কারণ because As you know, he thought that সে ভেবে দিল he thought that It is safe. না সব কিছু আবার ছিল, মানে কি he thought that everything Is safe. was safe, everything was safe, এটা করতে পারো। বা as এরকম ভাবে বলা যায় যে as he thought that everything was safe the man tried to cross the road, সেটা করতে পারো, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এবার যে ব্যাপারটা হচ্ছে ধরো এইরকমই সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। কেউ যদি এটা করে তাহলে ভাব তো একই হলো, সেন্টেন্স স্ট্রাকচার এখানে বাংলায় অন্যভাবে দেওয়া আছে, ইংরেজিতে এইভাবে করলে এটা কি হি দো নাকি সরি he thought he thought এরকম করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে ধরো এইভাবে দেওয়া আছে তো কেউ এরকম ভাবে পড়েনি, মানে সিম্পলে পড়েনি বলে পুরোটা দিতে দিতে পারে না, কিন্তু নাম্বার আছে একটু কম দিতে পারে। কিন্তু এটাকে যদি তুমি সিম্পল সেন্টেন্সে করো তাহলে কি করবে? being the সিম্পল সেন্টেন্সে করা মানে এটাকে পার্টিসিপল অ্যাড করা বলা হয়। কোনটাকে পার্টিসিপল করতে হবে? এই যে নিরাপদ ছিল হেভি হেভি ভার্ব কোনটা, মানে কি নন ফাইনাইট ভার্ব কোনটা আছে অসমাপিক ক্রিয়া থিংকিং তাহলে থিঙ্ক থেকে কি আসছে? থিংকিং। তাহলে কি বলবে যে থিংকিং এভরিথিং ওয়াজ সেফ, ভেবে মানে থিঙ্ক তোমরা ভাবা থেকে আসছে থিংকিং। তাহলে থিংকিং এভরিথিং বা অল ওয়াজ সেফ, comma the man tried to cross the road, the man tried to cross the road। একটা পাওয়া হয়ে যাবে। ক্ষুধার তাড়নায় সে একটা পুরো রুটি তৈরি Driven by করে দিল। hunger. এটা করে দিই দিয়ে যারা টুকবে টুকে দেবে, ঠিক আছে? এই দুটো করে দিই দিয়ে টুকবে। যে ক্ষুধার তাড়নায় সে এক টুকরো রুটি চুরি করে। driven by hunger দেখো যদি ক্ষুধার তাড়নায় আমি না করতে পারো তাহলে কি করতে পারবো? সে এক টুকরো রুটি টুকরো চুরি করেছিল, কারণ সে ক্ষুধার্ত ছিল, বলতে পারো যে হি স্টোল এ পিস অফ ব্রেড বিকজ সে ক্ষুধার্ত ছিল, বিকজ হি ওয়াজ হাংরি। কিন্তু এটা মানে যদি বলে যে হুবহু হলো না, মানে বাংলা যেমন দেওয়া আছে সিম্পলটা হলো না, তাহলে কি করতে পারো? আসল যেটা ক্ষুধার তাড়নায় মানে ড্রিভেন বাই হাঙ্গার, ঠিক আছে? ক্ষুধার তাড়নায় চালিত হয়। ড্রাইভ থেকে ড্রাইভ ড্রোভ ড্রিভেন, তাহলে ড্রিভেন বাই হাঙ্গার। এখানে হাঙ্গার যেটা ক্ষুধা মানে নাউন, আর ওটা হাংরি ক্ষুধার্ত মানে অ্যাডজেক্টিভ। দেখে যে ড্রিভেন বাই হাঙ্গার কি হয়েছিল? যে হি stole a piece of bread। মহান লেখক শরৎচন্দ্র ছিলেন বাঙালি, এটা বলো যে ওই যেটা আগে বলেছিলাম ওই গান্ধীজির মতো করে কি হবে? তাহলে শরৎচন্দ্র কমা দিয়ে গ্রেট রাইটার, মহান লেখক, এই গ্রেট রাইটার ছিলেন বাঙালি, ওয়াজ বেঙ্গলি, ওয়াজ এই বেঙ্গলি বানান কি? BANGAL ডবল ই। এই বাঙালি জাতি মানে সেই বাঙালি, ঠিক আছে? তাহলে এগুলো লিখে নাও, তারপরে কি আছে না আছে তো বন্ধ করে দাও। ইয়ে নাই 34% মানে কোনটা ইয়ে করবো? অফ করব? অফ করব? ভিডিওটা অফ করে দাও।